আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন, নরেন্দ্র মোদী কিছু কাজ শেষ করতে চাইছেন যত দ্রুত সম্ভব। এটাই এখনকার বিষয় নিয়ে আলোচনা করব, পর্যালোচনা করব। প্রথমেই বলে রাখি এই বিষয়টি যেটি নিয়ে এখন আলোচনা করছি বা করতে চলেছি সেটি আমার একান্ত ব্যক্তিগত চিন্তাভাবনা থেকেই এই আলোচনাটা করছি। সে ব্যাপারে আপনারা কেউ একমত হতেও পারেন, আবার নাও হতে পারেন, কেউ সহমত হতেও পারেন, নাও হতে পারেন। তবে আমার একটা নিজস্ব ধারণা থেকেই, নিজস্ব পারসেপশান থেকেই এই আলোচনাটা করছি। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তৃণমূলের নতুন ব্লক, যা বিজেপির সঙ্গে বা এনডিএর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে। তারা হয়তো বিজেপিতে যোগ দেবে না, কিন্তু একটা ব্লক তৈরি করে তারা এনডিএর সঙ্গে থাকবে এবং স্পিকারকে তারা একটা চিঠি দেবে এই মর্মে জানিয়েছে। এবং এই বিষয়টি বাদল অধিবেশনেই পরিষ্কার হবে যে কতজন নিয়ে এই ব্লকটি তৈরি হলো, অর্থাৎ তৃণমূলের কতজন বিক্ষুব্ধ বা বিদ্রোহী সাংসদ নিয়ে এই ব্লকটি তৈরি হলো এবং কবে কিভাবে তারা এনডিএতে যোগ দিচ্ছে এবং স্পিকার এই নিয়ে কি সিদ্ধান্ত নিতে চলেছে, এটা ক্রমশ প্রকাশ্য। তবে একটা বিষয় আমার মনে হয়েছে যে নরেন্দ্র মোদীর মাননীয় প্রধানমন্ত্রীর বয়স হয়েছে, এই মুহূর্তে তার বয়স 75 ঊর্ধ্ব, অর্থাৎ 76। আগামী 2029 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী রয়েছেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই বা দ্বিমত নেই। তিনি 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের কার্যকাল শেষ করেই তবে আবার নতুন টার্ম শুরু হবে 29-এর লোকসভা নির্বাচনের পর। এবং ইতিমধ্যেই তিনি দুটি কাজ সেরে ফেলেছেন খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরুর সর্বোচ্চ দিন থাকার যে প্রধানমন্ত্রিত্বকাল সেটি তিনি পার করে সেই রেকর্ড ভেঙেছেন। আর বিজেপির দীর্ঘদিনের যে ইচ্ছা, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে দীর্ঘদিনের ইচ্ছা পশ্চিমবঙ্গে বিজেপি শাসন প্রতিষ্ঠা করা, শ্যামাপ্রসাদ মুখার্জির ধাত্রভূমিতে, মাতৃভূমিতে, জন্মভূমিতে বিজেপি শাসন প্রতিষ্ঠা করা, সেটাও সম্ভব হয়েছে এবং নরেন্দ্র মোদী সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে সেই কাজে হাত দিয়েছিলেন এবং সফলও হয়েছেন। তবে অনেকগুলো বিল তিনি পাশ করেছেন, বেশ কিছু বিল তার পাশ করা বাকি হয়নি। যেমন এপ্রিলে তিনি ডিলিমিটেশন বিল পার্লামেন্টে আনা হয়েছিল, সেটি পাস হয়নি। এই ডিলিমিটেশন বিলটা পাস করানো খুব জরুরি এবং নরেন্দ্র মোদীর সেটা খুব ইচ্ছা এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বেরও ইচ্ছা। এছাড়া আছে ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক আইন, এক দেশ এক ভোট, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এরকম খুব নরেন্দ্র মোদীর খুব নিজস্ব পছন্দের বিলগুলো রয়েছে, তিনি সেগুলো পাস করে যেতে চান পার্লামেন্টে। সেটা সম্ভব হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে বা ভবিষ্যতে জানা যাবে। জয়রাম রমেশ, কংগ্রেসের জয়রাম রমেশ বলেছে যে এটা সম্ভব হবে না, বিজেপি এটা ইচ্ছা করলেও করতে পারবে না, রাজ্যসভায় লোকসভায় এভাবে বিল পাস তারা করতে পারবে না, তাদের সেই সংখ্যাগরিষ্ঠতা নেই। এটা জয়রাম রমেশ বলেছেন, ঠিক আছে, কিন্তু নরেন্দ্র মোদী চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন যে এই বিলগুলো যাতে পাস করানো যায়। এছাড়াও আরেকটা ব্যাপার রয়েছে, সেটা রয়েছে যে নির্বাচনের প্রাককালে মমতা ব্যানার্জি বলেছিলেন, যখন এপ্রিল মাসে ডিলিমিটেশন বিল পাস হলো না, এনডিএর এই বিলটি আটকে গেল, তখন মমতা ব্যানার্জি খুব নির্বাচনী প্রচারে
বলেছিলেন মুখে ঝামা ঘষে দিয়েছি, একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছি, এবার দিল্লিতে গিয়ে সরকারটাও ফেলে দেবো, এই নির্বাচনে জিতব, বাংলার নির্বাচনে জিতে দিল্লিতে যাব, দিল্লিতে গিয়ে দিল্লির সরকারটাকেও ফেলে দেবো। মমতা ব্যানার্জি বেশ গায়ের জোরে এবং মুখের জোরে তিনি বলেছিলেন। এটা নরেন্দ্র মোদী নিশ্চয়ই শুনেছিলেন এবং তিনি সব কথা শোনেন, সব কথা তিনি জানার চেষ্টা করেন এবং সব কিছুই খেয়াল রাখেন। যেভাবে তিনি বলেছেন যে ঝালমুড়ি খেলাম আমি আর ঝাল লাগলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির, তার মানে তিনি সব খবরই রাখেন। তার মানে এটাও তিনি খবর রেখেছেন যে মুখে ঝামা ঘষে দিয়েছি, একেবারে মুখে ঝামা ঘষে দিয়েছি। যখন ডিলিমিটেশন বিলটা পাস হলো না এপ্রিলে কেন্দ্রে, এই কথাটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী শুনেছেন বা জেনেছেন, তিনিও চ্যালেঞ্জ নিয়েছেন, হয়তো মনে মনে চ্যালেঞ্জ নিয়েছেন যে এই বিলটা পাস করাতে হবে এবং সেটা তৃণমূলের সাংসদদের দিয়েই সেটা করানো হবে। সাংসদদের এই মুহূর্তে পদত্যাগ করলে খুব মুশকিল আছে, রাজ্যসভার পদত্যাগ করলে অসুবিধে নেই, কারণ বিধানসভার এমএলএদের দিয়ে রাজ্যসভায় নতুন করে সদস্য আনা যায়, কিন্তু লোকসভায় তা হয় না। লোকসভায় কেউ পদত্যাগ করলে নতুন করে ভোট হতে হয়, নির্বাচন করতে হয়, পুনর্নির্বাচন করতে হয়, সেখানে আবার নতুন করে কেউ আসবে কি আসবে না, তার চেয়েও অনেক বেশি হ্যাঙ্গামা। আবার ভোট করো, আবার নির্বাচন কমিশন, 20 থেকে 22 থেকে 25 জন নির্বাচন হবে, নির্বাচন কমিশনেরও একটা বিরাট কাজ। সদ্য একটা নির্বাচন গেল, আবার মিলিটারি আনো, সিআরপিএফ আনো, আবার ব্যালট বক্স আনো, আবার অনেক কিছু, একরাশ ঝামেলা, এবং সেটা দিল্লির দ্বারা সম্ভব হবে না, সেটা নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত হবে। সেই ঝুঁকিতে না গিয়ে আমার মনে হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের সাংসদদেরই একটা ব্লক তৈরি করে তার সদস্য সংখ্যা বাড়িয়ে নিয়ে, সাংসদ সংখ্যা বাড়িয়ে নিয়ে বিজেপির যে বিলগুলো সেগুলো পাশ করিয়ে নিতে ইচ্ছুক বা অগ্রণী ভূমিকা নিচ্ছে। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর 15 বছর শেষ হতে চলেছে, 14, 19, 24 পার হয়ে তার একটা দীর্ঘমেয়াদী সময় চলে যাচ্ছে। তাতে একটা প্রতিষ্ঠান বিরোধিতারও ব্যাপার আছে, বিরোধিতার ব্যাপার থাকে। সরকার যত বেশি দিন থাকবে প্রতিষ্ঠান বিরোধিতা তত ধীরে ধীরে তৈরি হবে, যেভাবেই হোক একটা তৈরি হবে। যদিও মোদির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ভাবনা এখনও পর্যন্ত জনমানসে তৈরি হয়নি। এবং তার চেয়েও বড় ব্যাপার যে নাগপুর বা আরএসএস নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী করবেন কিনা, এটা একটা লাখ টাকার প্রশ্ন। তার কারণ বিজেপির অন্দরে একটা নিয়ম আছে, 75 বছরের ঊর্ধ্বে যারা থাকবে তাদেরকে স্বেচ্ছায় অবসর নিতে হবে। ইতিমধ্যেই নরেন্দ্র দামোদর দাস মোদী 75 বছর পার করে ফেলেছেন। আরএসএসের পোস্টার বয় যোগী আদিত্যনাথ লাইনে দাঁড়িয়ে আছে। অমিত শাহ চাণক্য, তিনিও লাইনে রয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আরএসএসের হেডকোয়ার্টার নাগপুর, কাকে পরবর্তীকালে প্রধানমন্ত্রী করবে সেটাও একটা বিশেষ ব্যাপার। বিজেপির কেন্দ্রীয় কমিটি সব সিদ্ধান্ত নেবে না, আরএসএস নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, মোহন ভাগবত নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে আরএসএসের পোস্টার বয় যোগী আদিত্যনাথ নতুন করে প্রধানমন্ত্রী হবেন কিনা সেটাও একটা লাখ টাকার প্রশ্ন, বা নরেন্দ্র দামোদর দাস মোদী আবার প্রধানমন্ত্রী হবে কিনা সেটাও একটা বিশেষ প্রশ্ন। অমিত শাহ তিনিও আগ্রহী, নীরবে থাকেন, চুপচাপ থাকেন, কিন্তু তিনিও প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য হয়তো তিনি ইচ্ছুক। দেখা যাক কে পরবর্তী প্রধানমন্ত্রী হয়। কিন্তু নরেন্দ্র মোদী যেভাবে ডিপ্লোম্যাটিক, সেরকম ডিপ্লোম্যাটিক প্রধানমন্ত্রী নিশ্চয়ই অমিত শাহ বা যোগী আদিত্যনাথ হবেন না। যোগী আদিত্যনাথ হচ্ছেন ধরতক্তা মার পেরেক, লোহা গরম আছে মার দো হাতোড়া, এরকম একটা ব্যাপার যোগী আদিত্যনাথজির মধ্যে আছে। সেই ক্ষেত্রে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হলে কতখানি ডিপ্লোম্যাটিক হবে সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন আরএসএসের মধ্যে আছে এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও আছে। তাই নরেন্দ্র দামোদর দাস মোদীর একটা যথেষ্ট প্রভাব আছে ভারতীয় রাজনীতিতে।
তার সম্পর্কে একটা মানুষের স্বচ্ছ ধারণা আছে, ভালো ধারণা আছে, সেইটাকে কাজে লাগিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং আরএসএস যে বিলগুলো আছে সেই বিলগুলো পাশ করিয়ে নিতে চাইছে। তার মধ্যে অন্যতম বিল ডিলিমিটেশন বিল এবং অভিন্ন দেওয়ানি বিধি বিল। এই দুটি বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে রয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদীর পছন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভাবনা, সেটা হচ্ছে এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। এইভাবে যদি বিলগুলো পাশ হয়ে যায় তাহলে নরেন্দ্র দামোদর দাস মোদীর অনেক কি বলবো একটা কৃতিত্ব থাকবে, তার একটা তার কার্যে বা তার কর্মকাণ্ডে একটা নতুন পালক নিশ্চয়ই গোজা যাবে। এটা নরেন্দ্র দামোদর দাস মোদীও তিনিও জানেন যে এইভাবে এগিয়ে গিয়ে কাজ করতে হবে, কারণ দিন সমাগত, দিন ফুরিয়ে আসছে, তারও বয়স হচ্ছে, তিনিও ধীরে ধীরে একটা সময় পার করে চলেছেন। সেই দিকে ভাবনা রেখেই হয়তো নরেন্দ্র দামোদর দাস মোদী এই কাজটি করতে চলেছেন। কিন্তু এই কাজটি করতে গিয়ে নরেন্দ্র মোদীকে সমালোচনার মুখে পড়তে হবে কিনা সেটা একটা বিশেষ ব্যাপার। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই সব কিছু জানেন। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর মধ্যে যথেষ্ট সখ্যতা রয়েছে এবং নরেন্দ্র মোদীর স্নেহধন্য হচ্ছেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানেন, আর তিনি জানেন বলেই এই কাজগুলো তিনিও করছেন। তিনি বিক্ষুব্ধ তৃণমূল নেতা নেত্রীদের সঙ্গে বৈঠক করছেন, কথা বলছেন, আলোচনা করছেন। শুভেন্দু অধিকারী তিনিও চান যে কেন্দ্রের এই বিলগুলো পাশ হয়ে যাক এবং সেই কৃতিত্ব নরেন্দ্র দামোদর দাস মোদী পাক, এটা শুভেন্দু অধিকারীও জানেন। যাই হোক, বিলগুলো পাশ করার জন্যই নিশ্চয়ই এই তৎপরতা। বিল পাস হবে কি না সেটাও যেমন দেখার, আর পরবর্তী সময় কি হবে সেটাও জানার বা বোঝার বা দেখার। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।